ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের যে আর মাত্র দুটি সেটের লজিক বাকি আছে সেই দুটি সেট নিয়ে আজকে আলোচনা করব। আজকে যে পেজটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের 301 পেজ, এসি 301 পেজ ফিলোসফি এবিটিএ টেস্ট পেপার 12 এর। দেখো 7 নাম্বার সেটটা আজকে আলোচনা করছি। দেখো গুণ ও পরিমাণ গুণ ও পরিমাণ মানে প্রশ্ন দেওয়া আছে, নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করো এবং গুণ ও পরিমাণ নির্ণয় করো। দেখো বাক্য দেওয়া থাকতে চারটে বাক্য আছে, 4 4 2 8 নাম্বার আছে। কচিত লোক ঈশ্বর বিশ্বাসী, এটা বাক্য দেওয়া আছে, এটাকে বচন করতে হবে প্রথমে। কচিত শব্দটা থাকলে পরে, কচিত শব্দটা থাকলে পরে ও বচন হয়, তাই করা হলো ও বচন। কোনো লোক নয় ঈশ্বর বিশ্বাসী, এটা করা হলো। ও বচনের গুণ হচ্ছে নঙর্থক আর পরিমাণ হচ্ছে বিশেষ। ঠিক আছে, দেখো 2 নাম্বারটা, যদি কেউ পরিশ্রম করে তাহলে সে সফল হয়। তার মানে কি বলতে চাইছে যে সকল পরিশ্রমীরাই সফল, তার জন্য হয়ে গেল আমার এ বচন, সকল পরিশ্রম করা ব্যক্তি হয় সফল ব্যক্তি। ঠিক আছে, যদি তবে থাকলে পরে এ বচন করতে হয়। হ্যাঁ বেশ, নিয়ম দেখো হয় আছে মানে সদর্থক, আর সকল আছে মানে হচ্ছে সামান্য বা সার্বিক। ঠিক আছে, পরিমাণ গুণ পরিমাণ নির্ণয় হয়ে গেল। 30% মানুষ দরিদ্র, 30% মানে বেশিরভাগ মানুষ বা কম ভাগ মানুষ দরিদ্র, যাই হোক এখানে কিছু মানুষ, 30% মানে কিছু, তাহলে কোনো মানুষ হয় দরিদ্র, আয় বচন এই হিসাবে হলো। আয় বচনে দেখো এটা হচ্ছে হয় মানে সদর্থক গুণ, আর কোনো মানে বিশেষ বিশেষ। ঠিক আছে, তার জন্য পরিমাণ হলো বিশেষ। তারপরে দেখো তুমি ও আমি এক নয়, তার মানে কি এটা বচন করতে হবে, তুমি নয় আমি। হ্যাঁ, তুমি নয় আমি, তাহলে এ বচন হয়ে গেল। ই বচন যেহেতু নয় আছে মানে নঙর্থক, আর তুমি বলতে এখানে সামান্য, সমগ্র তুমি কি বোঝাচ্ছে, সেজন্য এটা সামান্য বচন, ই বচন পরিমাণ। বেশ, এর পরেরটা চলে যাব আবর্তনের বিবর্তন করতে। সব লোক স্বার্থপর নয়, সবের সঙ্গে নয় থাকলে পরে ও বচন হবে। ঠিক আছে, বেশ দেখো ও বচন করা হলো কোনো লোক নয় স্বার্থপর ব্যক্তি, বিবর্তনীয়। তো বিবর্তনীয় যখন হয়ে গেল আমার ও বচনের বিবর্তন আয় বচন হয়, তা সেই হিসাবে আমি কি করলাম, কোনো লোকই নেমে যাবে, হয়টা নয় হবে অস্বার্থপর ব্যক্তি, অস্বার্থপর ব্যক্তি। তাহলে কোনো লোক নয় স্বার্থপর ব্যক্তি, কোনো লোক হয় অস্বার্থপর ব্যক্তি। বিবর্তনীয় বিবর্তিত, এবার বলেছে বিবর্তনের আবর্তন করতে, তাহলে বিবর্তন করে ফেললাম, দিয়ে তার আবর্তন মানে অব লিখ দিলাম এখানে, দিয়ে লিখলাম আবর্তনীয়। এবার আয় বচনের আবর্তন করব, আয় হবে আয় বচনের আবর্তন। কি করলাম, উদ্দেশ্যকে বিধেয় জায়গায়, বিধেয়কে উদ্দেশ্য জায়গায় নিয়ে যাব। দেখো কোনো অস্বার্থপর ব্যক্তি হয় লোক, এখানে আছে কোনো লোক হয় অস্বার্থপর ব্যক্তি, আর এখানে হলো কোনো অস্বার্থপর ব্যক্তি হয় লোক, তাহলে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হয়ে গেল, তাহলে হয়ে গেল আমার এখানে 2 নাম্বার। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে। বেশ, তারপরে দেখো আমি বোর্ডে কিন্তু করাচ্ছিলাম, কিন্তু বোর্ডে বহুত টাইম লাগছিল, তোমাদের এক একটা ভিডিও 1 ঘন্টা 10-15 মিনিট করে লেগে যাচ্ছে এক একটা পেজ। তো সেই জন্য আমি দেখলাম খাতাতে যদি তোমাদেরকে করিয়ে দিচ্ছি তাহলে 10-15 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, তো সেই জন্য খাতাতে করলাম। এবার তোমরা একটু কষ্ট করে বোঝো, বোর্ডে করলে বোঝা বেশি হয়, কিন্তু বোর্ডে করলে যেহেতু তোমরা অত ধৈর্য ধরে দেখতে পাচ্ছ না, তোমাদের তো কাজ আছে ধরো। যাই হোক, দুষ্ট লোকেরা সাধারণত মিষ্টভাষী হয়, কোনো দুষ্ট লোক হয় মিষ্টভাষী, বিবর্তনীয়, এটা সাধারণত থাকলে পরে আয় বচন হয়। হ্যাঁ, তো আয় বচন হলো। এবার আয় বচনের বিবর্তন কি হবে, ও বচন হবে। ও বচন, কোনো দুষ্ট লোক হয় অমিষ্টভাষী, কোনো দুষ্ট লোক হয় অমিষ্টভাষী, অ লাগিয়ে দিলেই হয়ে গেল, ও হয়ে গেল। ও বচনে তাহলে বিবর্তিত হয়ে গেল। এবার এর আবর্তন করব মানে ব্যাকেটে লিখবো আবর্তনীয়, তাহলে ও বচনে আবর্তন করতে গেলাম, কিন্তু দেখলাম যে ও বচনে আবর্তন সম্ভব নয়, এ কথাটাও কিন্তু আমাকে লিখতে হবে, ও বচনের আবর্তন সম্ভব নয়, এ কথাটাও কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, বেশ। তারপরে দেখো যা নিরাপদ তা উত্তেজক নয়, যা নিরাপদ তা উত্তেজক নয়, তাহলে কি হবে, কোনো নিরাপদ বস্তু উত্তেজক নয়, মানে কোনো নিরাপদ বস্তু নয় উত্তেজক বস্তু। ঠিক আছে, তাহলে কোনো নিরাপদ বস্তু নয় উত্তেজক বস্তু, বিবর্তন হলো ই থেকে এ হবে বিবর্তন, সকল নিরাপদ বস্তু হয় অউত্তেজক বস্তু, তাহলে সকল কোনো নিরাপদ বস্তু নয় উত্তেজক, সকল নিরাপদ বস্তু হয় অনুত্তেজক বস্তু। ঠিক আছে, বিবর্তিত অবলিক হচ্ছে আবর্তনীয়, এ থেকে আয় হবে, হ্যাঁ সিদ্ধান্ত আবর্তন। কোনো অউত্তেজক বস্তু হয় নিরাপদ, তাহলে এখানে সকল নিরাপদ বস্তু হয় অউত্তেজক, আর এখানে হয়ে গেল আয় হয়ে গেল, কোনো অউত্তেজকটা এধারে চলে এলো, নিরাপদটা এধারে চলে এলো, মানে অউত্তেজক বস্তু হয় নিরাপদ। আবর্তনের যে নিয়ম, সেই আবর্তনের নিয়ম অনুযায়ী এটা আবর্তন পালন করা হলো। বেশ, তারপরেরটা দেখো সাংবাদিক মাত্রই শিক্ষিত,
তাহলে সাংবাদিক মাত্রই মানে সব সাংবাদিকই বলছে, সেই জন্য হয়ে গেল কি সকল সাংবাদিক হয় শিক্ষিত ব্যক্তি। বিবর্তন করছি তার জন্য লিখলাম বিবর্তনীয়। এ থেকে বিবর্তন কিন্তু এ বচন হয়, তাহলে কি হবে কোনো সাংবাদিক নয় অশিক্ষিত ব্যক্তি, ব্র্যাকেট বিবর্তিত অবলিক আবর্তনীয়। এবার ই থেকে সিদ্ধান্ত হয়ে গেল ই মানে আবর্তন, ই বচন আর আবর্তন ই হয়। তাহলে কি করবো উদ্দেশ্যকে বিধেয় জায়গায় বিধেয়কে উদ্দেশ্য জায়গায় নিয়ে যাবো। দেখো কোনো সাংবাদিক নয় অশিক্ষিত, কোনো অশিক্ষিত ব্যক্তি নয় সাংবাদিক, হয়ে গেল আবর্তনীয়। তাহলে 4টে করে দিলাম, 4 দুগুণে 8 এখানে হয়ে গেল। আগের পৃষ্ঠায় 4 করা হয়েছে, তাই 4 দুগুণে 8 হয়ে গেল, তাহলে 8 দুগুণে 16 হয়ে গেল। ঠিক আছে, তাহলে লজিক করলে কেমন নাম্বার আসে বুঝতে পারছো বড় প্রশ্ন লেখা থেকে। এবার চলে এলাম দোষ বিচারে। দোষ বিচারটা একটু শিখে নিলেই কিন্তু সব দোষ বিচার পেরে যাবে। তো দেখো যারা শিখেছো তারা দেখো, যারা শিখোনি তারা কিন্তু এই ভিডিও দেখতে পারো, কিন্তু এরপরে তোমাদেরকে কিন্তু প্লে লিস্টে গিয়ে ওই যে প্রথম থেকে পুঙ্খানুপুঙ্খভাবে শেখানো হয়েছে নিরপেক্ষ ন্যায় কাকে বলে, নিরপেক্ষ ন্যায়ের গঠন, নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত কিভাবে চিনবো, কিভাবে এই তিনটে বচন তৈরি করব, এটা আগে শিখতে হবে ফার্স্ট। তারপরে কি করে আকারটা এলো, কি করে সংস্থান এলো, কি করে মূর্তি এলো, কি করে দোষটা হলো, কি করে বৈধতা হলো, কি করে বিচার হলো, এই জিনিসগুলো পুরোটা শিখিয়ে দেওয়া আছে। তোমরা একটু সময় নিয়ে ধীরে ধীরে শুনে নাও, মানে বেশিক্ষণ সময় দিতে হবে না, একদিন 2-3 ঘন্টা টাইম দিলে তোমাদের এই লজিকটা পুরোটাই শিখে যাবে। 10 মিনিট 15 মিনিট করে ভিডিওগুলো আছে, ওগুলো পরপর দেখে যাবে, দেখবে একদম প্র্যাকটিস করে যাবে বাড়িতে খাতা নিয়ে। হ্যাঁ, তো দেখবে সব পেরে যাবে নিজে নিজেই। তো এই সময়টা নষ্ট না করে কন্টিনিউ প্র্যাকটিস করো। দেখো কি আছে এখানে, আমার এখানে তবু একবার বলে দিচ্ছি, এটা দেখে নাও যে এখানে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা বলেছে বৈধতা বিচার করতে। তো আমাকে প্রথমে সিদ্ধান্ত লিখতে হবে। সিদ্ধান্ত মানে এটা হচ্ছে সিদ্ধান্ত, এটা যুক্তিবাক্য, এটা যুক্তিবাক্য, এটা প্রধান যুক্তিবাক্য, এটা অপ্রধান যুক্তিবাক্য, এটা সিদ্ধান্ত। ঠিক আছে, তো আমাকে প্রথমে সিদ্ধান্তটা লিখতে হবে, তবেই আমি কিন্তু দুটো বাক্য পরপর লিখতে পারবো। এই লেখার নিয়মটা কি, লেখার নিয়মটা বলা হয়েছে যে বাক্যে কেন না মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3টে নিয়ম আছে। 1 নাম্বার নিয়ম এখানে কিন্তু কার্যকরী হয় না, একবারে আমি সরাসরি 2 নাম্বার নিয়মটা চলে গেছি। বলছি কেন না থাকলে ঠিক তার আগের বাক্যটিকে সিদ্ধান্ত করতে হয়, এই নিয়মটা আছে। আমি দেখতে পেয়ে গিয়েছি কেন না শব্দটা, তো আমি এই বাক্যটাকে সিদ্ধান্ত করব। কোনো অধ্যাপক নিশ্চয়ই কোনো ব্যাংক অফিসার নিশ্চয়ই অধ্যাপক, এটাকে বচন করলে আমার কি হবে আয় বচন হবে, আয় বচন হবে কোনো ব্যাংক অফিসার হয় অধ্যাপক। ঠিক আছে, যখন আমি এই বচনটা পেয়ে গেলাম বাস আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেল। হ্যাঁ, এইটার নাম হচ্ছে এস উদ্দেশ্য, তোমরা জানো এইটার নাম হচ্ছে পি লিখবো, তাহলে আমাদের সুবিধা হবে, না লিখলে ভালো হবে কিন্তু লিখলে আমাদের বেশি সুবিধা হবে, ঠিক হবে, সঠিক হবে। তো দেখো এই এস তা সবসময় এই বাক্যে থাকবে, মানে ব্যাংক অফিসারকে খুঁজে আনবো আমরা। চলো ব্যাংক অফিসারকে খুঁজতে যাই। দেখো ব্যাংক অফিসার কোথায় আছে, ব্যাংক অফিসার এটা তো হয়ে গেল, এই বাক্যটা হয়ে গেছে। সকল অধ্যাপকই এম এ পাস, কেননা তারা এম এ পাস, তারা মানে ব্যাংক অফিসার, এখানে সর্বনাম পদ, তারা মানেই ব্যাংক অফিসারের কথাই বলা হয়েছে। তাহলে তারা এম এ পাস মানে সকল ব্যাংক অফিসার হয় এম এ পাস, তাহলে কি লিখবো আমি এখানে লিখলাম সকল ব্যাংক অফিসার হয় এম এ পাস, এই কথাটা আমি লিখবো এখানে। আর একটা যেটা বাকি আছে সেটা উপরে লিখবো সকল অধ্যাপকই এম এ পাস, তাহলে লিখলাম কি সকল অধ্যাপক হয় এম এ পাস। এটা যখন লেখা হয়ে গেল তো আমি এটা এসপি, তাহলে এইখানে বসালাম ব্যাংক অফিসার, অধ্যাপক পি মিলে গেল, যেটা সিদ্ধান্তে নাই তার না নিচে এম দিলাম। এবারে এইটা দেখে এই আকারটা লিখবো, দেখো কি সুন্দর লিখে দেবো। দেখো এ লিখেছি সকল এস হয় এম, সকল এস হয় এম, দেখে লিখে দিলাম। এ লিখলাম সকল এস হয় পি, সকল এস হয় এম, সকল এস হয় এম, সকল এস হয় এম। ঠিক আছে, সিদ্ধান্ত দেখো, সিদ্ধান্ত হচ্ছে আই কোনো এস হয় পি, কোনো এস হয় পি, লিখে দিলাম, দেখে পুরোটা ঝেপে দিলাম। ঠিক আছে, বেশ। এর পরেরটা দেখো সংস্থানটা দেখো কি সুন্দর করে লিখলাম আমরা, এই যে এই দুটো বাক্য মানে তাকাবো। ঠিক আছে, যুক্তি বাক্য দুটো পি ড্যাশ এম লিখবো নিচেতে, সংস্থান বলে পয়েন্ট করলাম, এই লাইনটা ফাঁকা রাখলাম কেন, এই লাইন দ্বিতীয় সংস্থানটা কথাটা লিখবার জন্য ফাঁকা রেখেছি। নিচেতে লিখবো পি ড্যাশ এম এস ড্যাশ এমটা কত পেলাম এস ড্যাশ এম, তাহলে দুটো বাক্য লেখা হয়ে গেল আমার। এস এই চিহ্নটা হলো, এই চিহ্নটা যখনই হলো আমি এম এ যোগ করে দিলাম, যোগ করে দিলাম, দিয়ে তৃতীয় বন্ধনী শেষ, মানে এটা হচ্ছে আমার দ্বিতীয় সংস্থান, মনে রাখতে হবে এই চিহ্ন, 4টে চিহ্ন পাবো, প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান, যেটা যে ক্ষেত্রে হবে আমাদের এই চিহ্নটার নাম কিন্তু দ্বিতীয় সংস্থান, তার জন্য এটা হয়ে গেল দ্বিতীয় সংস্থান। মূর্তিটা কোথা থেকে আসছে, এ আই
দেখো এটাও আরো ভীষণ সোজা, এ এ আই, এ এ আই, তাহলে মূর্তিটাও কিন্তু আমার হয়ে গেল। হ্যাঁ, বেশ, এবার হয়ে গিয়েছে অব্যাপ্য হেতু দোষ। এই দোষটা কি করে হলো দেখি। অব্যাপ্য হেতু দোষ বলা হয়েছে নিয়মে, যে নিয়মটায় দোষ ঘটেছে সেটাই বলছি, সবগুলো আর বলছি না। দেখো বলা হয়েছে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, দু জায়গার মধ্যে, দু জায়গার মধ্যে একবারও কিন্তু ব্যাপ্য হয় না। দেখো এই দেখো, এ বচনে বিধেয় পদ ব্যাপ্য হয় না, এ বচনে বিধেয় পদ ব্যাপ্য হয় না। তাহলে নিয়ম বলছে নিরপেক্ষ ন্যায়ের যে নিয়ম, 10টা নিয়ম আছে, সেখানে একটা নিয়মে বলছে হেতুপদকে একবার ব্যাপ্য হতেই হবে, কিন্তু এই যুক্তিতে হেতুপদ একবারও ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি দোষ হয়েছে। আর দোষটা হলে পরে সেই দোষটার নাম দিয়েছে দার্শনিকরা অব্যাপ্য হেতু দোষ। তার কাছে যুক্তিটি দোষ হয়েছে এবং অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হয়েছে। বেশ, সেই কারণে অব্যাপ্য হেতু দোষ হলো, বুঝা গেল। এম যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে পরে অব্যাপ্য হেতু দোষ হবে। এই ব্যাপ্য জিনিসটা দেখতে গেলে ব্যাপ্যতা আবার শিখতে হবে, যারা ব্যাপ্য জানো না তাদের কিন্তু ব্যাপ্যতা চ্যাপ্টারে গিয়ে ব্যাপ্যতাটা শিখে আসতে হবে। বেশ, এরপরে দেখো, তাহলে যুক্তিটি অব্যাপ্য হেতু দোষ হয়েছে। বৈধতা, বৈধতা যদি দোষ হয় তাহলে অবৈধ, যদি দোষ না হয়, এখানে যদি কাটকুট হয়, দোষ কোনো না থাকে, তাহলে এটা বৈধ হয়ে যাবে। বেশ, এটা তাহলে অবৈধ হলো। বেশ, এবার বিচারটা কেমন করে লেখা হয়েছে একটু দেখে নাও, দেখে নাও একটু বিচারটা। যুক্তিটা একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, মুখস্থ করে নিতে হবে, শুনে নিতে হবে বারবার কথাগুলোকে। যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটিতে দোষ ঘটেছে। কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মে বলা হয়েছে যুক্তি বাক্য দুটিতে হেতুপদকে অন্তত অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু উক্ত যুক্তিতে হেতুপদ উভয় আশ্রয় বাক্যের বিদ্ধস্থানে থাকায় ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে এবং অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হয়েছে। অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হয়েছে। বাস, এটা আমার ক্লিয়ার হয়ে গেল, এখানে কিন্তু আমি 4 পেয়ে গেলাম। বেশ, বেশ, দেখো তারপরে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, বাস এখানেই তো কবি কেঁদে গেল। মানে এটা একটা বাক্য, একটা বাক্য থেকে কি করে আমরা 3টে বাক্য করতে পারি। তার মানে এই জায়গাটা এরকম করে করতে হবে, সে এত দুর্বল যে হাঁটতে পারে না, সে সে মানে এত দুর্বল হাঁটতে পারে না, তার মানে সে হাঁটতে পারে না, এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে সে নয় হাঁটতে পারা ব্যক্তি, তাহলে সে নয় হাঁটতে পারা ব্যক্তি, এটা হচ্ছে সিদ্ধান্ত। সেটা পেয়ে গেলাম, মানে সে এই বাক্যে থাকবে, তার মানে সে এত দুর্বল, তাহলে সে হয় দুর্বল ব্যক্তি। ঠিক আছে, তাহলে দুর্বল ব্যক্তিরা হাঁটতে পারে না, কোনো দুর্বল ব্যক্তি নয় হাঁটতে পারা ব্যক্তি। এইরকম ভাবে কিন্তু আমরা নির্ণয় করতে গেলে পরে, আমরা এখানে লেখা আছে দেখে দেখে বলে দিলাম, সহজ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু কি যখন নির্ণয় করতে যাব না, তখন মানে আমার পক্ষে ভীষণ এটা চাপের হয়ে যায়। সেই জন্য আমি তো ধরো 14 বছর ধরে পড়াচ্ছি, এই পড়াতে পড়াতে 1 বছর আর কি একটা সূত্র আবিষ্কার হয়ে গেল। তো এই সূত্র অনুসারে এইটা 1 মিনিটও লাগবে না যে এইটা তৈরি করে দিতে, কোনো ভাবারই দরকার নাই। কি রকম সূত্র, তোমরা এই সূত্রটা লিখে রেখে দাও, আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো বইয়ে এই সূত্রটা পাবে না। ঠিক আছে, তো দেখো আমি নাম দিয়েছি, 3টে পদ বেছে নেবো, সে এতই দুর্বল আর যে হাঁটতে পারে না, 3টে পদ বেছে নিলাম। 1 নাম্বার নাম দিলাম, 2 নাম্বার নাম দিলাম, 3 নাম্বার নাম দিলাম। ঠিক আছে, 1 2 3। বেশ, সূত্র করেছি। দেখো 23 12 13, মানে এই দিকে এটা হচ্ছে 23, এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 13। ঠিক আছে, এটা সূত্র। বেশ, তো দেখো 23 12 13, 1 3, মানে 1 3, সে হাঁটতে পারে না, তাহলে সে নয় হাঁটতে পারা ব্যক্তি, হয়ে গেল কিন্তু ক্লিয়ার এই বাক্যটা। 1 2, 1 2, সে এত দুর্বল, সে হয় দুর্বল ব্যক্তি, বাক্য বচন করে দিলাম। ঠিক আছে, 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার 2 3, এত দুর্বল ব্যক্তি হাঁটতে পারে না, তাহলে এটাকে বচন করলে কি হবে, কোনো দুর্বল ব্যক্তি নয় হাঁটতে পারা ব্যক্তি, 3 নাম্বার হয়ে গেল। কেমন মজা বলো, কেমন ম্যাজিক বলো। দেখো এই জিনিসটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, তোমরা যেন অলসতা করো না কমেন্টে জানাতে। যারা এত দূর পর্যন্ত শুনলে তারা অবশ্যই কমেন্টে জানাবে এই ট্রিকটা তোমাদের কেমন লেগেছিল। আরো অনেকে জানালেও তোমরা যেন জানাইতে ভুল করবে না, তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আর কৃতজ্ঞতা স্বীকার করা উচিত সব জিনিসের, জানো তো। যদি দেখো ভালো লাগলো না তাহলে তোমরা বলে দেবে। বেশ, দেখো আকারটা দেখো, কোনো এম নয় পি, আকারটা তো সেই দেখে দেখে বললাম না, ই লিখলাম, ই লিখে কোনো এম নয় পি, কোনো এম নয় পি, এ লিখলাম এস হয় এম, এস হয় এম, ই লিখলাম এস নয় পি, এস নয় পি, হয়ে গেল আকার দেখে দেখে। এইবার দেখো আমরা সংস্থান লিখবো দেখে দেখে, পি ড্যাশ এম, পি ড্যাশ এম ড্যাশ পি, এম ড্যাশ পি, এস ড্যাশ এম, এস ড্যাশ এম। এইরকম চিহ্ন হলে পরে কোন সংস্থান, উল্টো জেড, মানে প্রথম সংস্থান হবে।
প্রথম সংস্থান হয়েছে। এইটা দেখলাম ই এ ই মূর্তি হয়ে গেল। এবার দোষটা কি হবে? দোষটা কি হবে আমরা একবার দেখে নেবো দোষটা কি হবে। তাহলে দোষটা দেখতে গেলে চতুষ্পদী আগে দেখতে হবে, চতুষ্পদী হয়েছে কিনা না, সে মিলে গিয়েছে, হাঁটতে পারা ব্যক্তি মিলে গিয়েছে, দুর্বল ব্যক্তি মিলে গেছে, তাহলে চতুষ্পদী দোষ হলো না। অবৈধ পক্ষ দোষ, অবৈধ ব্যাপ্যতা সংক্রান্ত 3টে দোষ আছে দেখিনি। ই বচনে এটা ব্যাপ্য, এটা ব্যাপ্য। এ বচনে উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। ই বচনে উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। এবার নিয়ম দেখে নিই। নিয়মে বলা হয়েছে পক্ষপদ পক্ষবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, এর সংক্রান্ত দোষ হয়নি। সাধ্যপদ সাধ্যবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, এখানে এপি সংক্রান্ত দোষ হয়নি, তাহলে অবৈধ পক্ষ দোষও হলো না, অবৈধ সাধ্য দোষও হলো না। এম কে একবার ব্যাপ্য হতেই হবে, এম মানে হেতুপদকে একবার ব্যাপ্য হতে হবে, হেতুপদ একবার ব্যাপ্য হয়েছে তার মানে অব্যাপ্য হেতু দোষ হলো না, তাহলে 4টে দোষ হলো না। 5 নাম্বার দোষ হচ্ছে নাবাচক যুক্তিবাক্যের দোষ। এই দুটো যদি নাবাচক যুক্তিবাক্য হতো তাহলে পরে যুক্তিটা হতো নাবাচক যুক্তিবাক্যের দোষ, তাহলে 5 নম্বর এই দুটোই তো নাবাচক নয়, একটা নাবাচক একটা হ্যাঁবাচক, তাহলে নাবাচক যুক্তিবাক্যের দোষ হলো না। 6 নাম্বারের দোষ মানে লাস্ট দোষ বলা হয়েছে দুটোই যদি বিশেষ হয়, এই দুটোই তো বিশেষ নয়, তাহলে বিশেষ যুক্তিবাক্যের দোষ হলো না। তার মানে আমার 6টা দোষ আছে, 6টা দোষই কিন্তু একটাও হলো না। তাহলে যদি না হয় তাহলে আমার এই দোষের জায়গায় কি লিখবো? দোষের জায়গায় লিখবো কাটকুট, মানে দোষ নাই। ঠিক আছে, দোষ নাইও লিখতে পারো বা এই কাটকুট দিলাম দোষ নাই। বৈধটা, যুক্তিটি বৈধ, ঠিক আছে, যুক্তিটি হবে আমার বৈধ, বৈধ লিখলাম। এইবার আমি এখানে কি বিচার লিখবো? যুক্তিটি একটি, আমি কিন্তু বলে দিচ্ছি শুনে নাও, হ্যাঁ লিখছি না। যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানী দৃষ্টান্ত, এক লাইন মানে ওইটাই কথা, মানে যেটা আগে লিখে এসেছিলাম। যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানী দৃষ্টান্ত, যুক্তিটি বৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি এখানে সঠিকভাবে পালন করা হয়েছে, তাই যুক্তিটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি। এবার এইটাকে দেখো বৈধ হয়ে গেলে পরে যখন বৈধ হয়ে যাবে না তখন মূর্তির নামটা বার করতে হবে। প্রথম সংস্থানে 4টে মূর্তি আছে, মূর্তি 19টা মূর্তি আছে টোটাল। প্রথম সংস্থানে যেহেতু চাইছে আমাকে, তাই প্রথম সংস্থানে বারবারা, সিলারেন, ড্যারি, ফেরিও 4টে মূর্তি আছে, তার মধ্যে সিলারেন, আচ্ছা দেখো মূর্তি হচ্ছে সিলারেন, সি ই, এখানে এখানে লিখতে হবে সি ই এল এ আর ই এন টি, সিলারেন। ই এ ই, দেখো ই এ ই এর নাম দেওয়া হয়েছে সিলারেন, ঠিক আছে, সিলারেন্ট হয়েছে। তাহলে কি লিখবো আরেকবার বলি। যুক্তিটা একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটি বৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মগুলি এখানে যথাযথভাবে পালন করা হয়েছে, তাই যুক্তিটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি সিলারেন্ট হয়েছে। হয়ে গেল, লিখে দিলাম, ক্লিয়ার। তাহলে বলো কেমন বুঝতে পারলে কমেন্টে যেন জানাবে। চলো আমরা এবার দোষ বিচারটা দেখে নিই, লাস্টের দিকে যে দোষ বিচারটা দেয় সেই দোষ বিচারটা একটু দেখে নিই। দেখো মাদুলি ধারণ করার পর সে রোগমুক্ত হলো, অতএব মাদুলি ধারণ করা হয়েছে তার রোগ মুক্তির কারণ। তাহলে দেখো মাদুলি ধারণ করেনি রোগ মুক্তি হয়নি, মাদুলি ধারণ করেছে রোগ মুক্তি হয়েছে, তাহলে এটা অগ্রবর্তী ঘটনা অনুবর্তী ঘটনা। নঙর্থক দৃষ্টান্তে সে মাদুলি ধারণ করেনি রোগ মুক্তি হয়নি, মাদুলি ধারণ করেছে রোগ মুক্তি হয়েছে, তাহলে মাদুলি ধারণটা হচ্ছে কারণ আর রোগ মুক্তিটা হচ্ছে কার্য। এই পর্যন্ত কিন্তু আমরা বিশ্বাস করে নিয়েছি, কিন্তু অনেক ক্ষেত্রে মাদুলি ধারণ করলেও রোগ সারে না, আর মাদুলি ধারণ করার সঙ্গে রোগ সারার কোনো কার্যকারণ সম্পর্ক বৈজ্ঞানিকভাবে নাই, এটা আমাদের অন্ধবিশ্বাস আছে, কুসংস্কার আছে, বিজ্ঞানীরা বলবে, হতেও পারে থাকতেও পারে, সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে বিতর্কে যাচ্ছি না, কিন্তু মাদুলিটা বৈজ্ঞানিকগত দিক থেকে দেখতে গেলে এটা বলবে কুসংস্কার, অন্ধবিশ্বাস, ঠিক আছে, সেই জন্য এটা আমার দোষ হলো। দোষ এরকম দোষ পেয়ে গেলে পরে কুসংস্কার অন্ধবিশ্বাস জাতীয় দোষ পেয়ে গেলে কাকতালীয় দোষ হবে। তাহলে কি লিখলাম? দেখো যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটিতে দোষ ঘটেছে, একই কথা ধাঁচের ধাঁচ বসিয়ে দেবো, কারণ এখানে মাদুলি ধারণ করাকে রোগ নিরাময়ের কারণ রূপে গণ্য করা হয়েছে, কিন্তু এরূপ অনুমান ভ্রান্ত। কারণকে কেবল অগ্রবর্তী ঘটনা হলে চলবে না, তাকে নিয়ত অগ্রবর্তী ঘটনা হতে হবে। একটি বিশেষ ক্ষেত্রে মাদুলি ধারণের পরে রোগ নিরাময় হলেও তা কিন্তু সব ক্ষেত্রে হয় না, অর্থাৎ মাদুলি ধারণ সব ক্ষেত্রে রোগ নিরাময়ের অগ্রবর্তী কারণ নয়। এক্ষেত্রে অসতর্কভাবে অনিয়ত অগ্রবর্তী ঘটনাকে কারণ হিসেবে গণ্য করার জন্য যুক্তিটি কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে, ঠিক আছে। তাহলে আমি একবার মুখে বলি, একটু আলাদা করে বলার চেষ্টা করি, দেখো দেখি হচ্ছে নাকি, এটা এটা তোমাদের কেমন লাগছে বলবে।
লিখবে যুক্তিটা কি আরোহ অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ মাদুলি ধারণকে রোগ সারার কারণ বলা হয়েছে, কিন্তু মাদুলি ধারণের সঙ্গে রোগ সারার কোনো কার্যকারণ সম্পর্ক নেই। এই ধারণা পুরোপুরি অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ফলে মাদুলি ধারণকে রোগ সারার কারণ বলা হয়েছে। তাই যুক্তিটিতে ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগ করা হয়েছে এবং কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে। ব্যাস এই কটা কথাকে লিখতে হবে, চারটে কথা। 1 নম্বর হচ্ছে কোন চ্যাপ্টার থেকে নিচ্ছি, এইখানে 2 নাম্বার হচ্ছে যে আমার কার্যকারণ সম্পর্ক নেই, 3 নাম্বার হচ্ছে কুসংস্কার অন্ধবিশ্বাসের ফলে গ্রহণ করা হয়েছে, আর 4 নাম্বার কথা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি অপপ্রয়োগের ফলে এই দোষটা ঘটেছে। এই পয়েন্ট কোটা যেন তোমার বিচারের মধ্যে থাকে, এই কটা। এখানে কিন্তু সব পয়েন্ট কোটা হয়তো তুলে ধরা হয়নি, কিন্তু তোমরা এইভাবে লিখবে। আমি আরেকবার বলছি, দেখে নাও, শুনে নাও। যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ এখানে মাদুলি ধারণের সঙ্গে রোগ সারার কোনো কার্যকারণ সম্পর্ক নেই। এখানে মাদুলি ধারণকে রোগ সারার অন্ধবিশ্বাস ও কুসংস্কারে বশবর্তী হয়ে মাদুলি ধারণকে রোগ সারার কারণ বলা হয়েছে। কাজেই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং ব্যতিরেকি পদ্ধতি অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, বেশ, পরেরটা চলো, বাকি আছে একটাই লাস্ট, চলো। বেশ, দেখে নাও, আর একটা বাকি আছে, খাতায় লেখা হয়নি, মিস্টেক হয়ে গেছে, আমি মুখে বলে দিচ্ছি, একটু শুনে নাও। এই দেখো, পুষ্টিকর খাদ্য গ্রহণই হলো সুস্বাস্থ্যের কারণ। পুষ্টিকর খাদ্য গ্রহণই সুস্বাস্থ্যের কারণ। তাহলে কি লিখতে হবে? 1 নং ক্ষেত্রে পুষ্টি তর্কবিদ্যা সম্মত রূপ লিখলে লিখবে 1 নং ক্ষেত্রে পুষ্টিকর খাদ্য আছে, সুস্বাস্থ্য আছে। 2 নং ক্ষেত্রে পুষ্টিকর খাদ্য আছে, সুস্বাস্থ্য আছে। 3 নং ক্ষেত্রে পুষ্টিকর খাদ্য আছে, সুস্বাস্থ্য আছে। অতএব পুষ্টিকর খাদ্য সমান কারণ আর সুস্বাস্থ্য সমান কার্য। ঠিক আছে, সুস্বাস্থ্য সমান কার্য, এই দুটো কথা লিখলে। দোষ বলে পয়েন্ট করলে দোষটা লিখলে কি দোষ হবে, কি দোষ হবে বলি, তোমরাই বলবে। দেখ শুন, তোমরা ভাববে, আমি বলবো। তো দেখো, পুষ্টিকর খাদ্য সুস্বাস্থ্যের কারণ, সত্যি কথা। কিন্তু পুষ্টিকর খাদ্য না খেলে ভালো স্বাস্থ্য হবে না। সবসময় পুষ্টিকর খাদ্য খেতে হবে। কিন্তু তোমার যদি গ্যাস হয়, তাহলে পুষ্টিকর খাদ্য খেয়ে সেটা যদি হজম না হয়, তাহলে তোমার সুস্বাস্থ্য হবে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তুমি পুষ্টিকর খাদ্য খেয়েছো আর রাত দিন তুমি বাড়িতে চুপচাপ ফ্রি ফায়ার খেলছো বা কোনো কারণে চুপচাপ বসে আছো, এক পা তুমি কোথাও যাচ্ছ না, তাহলে পুষ্টিকর খাদ্য খেয়ে তোমার শরীরে যে তোমার এনার্জিটা বাসা বেঁধে গেছে, তুমি মোটা হয়ে যাচ্ছ, ভুদুস হয়ে যাচ্ছ একদম, তোমার শরীরে কোনো বল থাকবে না। তোমার শুধু পুষ্টিকর খাদ্য খাওয়াই হবে, আর সুস্বাস্থ্য হবে না, সেই মোটা স্বাস্থ্য হয়ে যাবে। ওটা ওটা ওই স্বাস্থ্যকে সুস্বাস্থ্য বলে না। তাহলে হলো, তারপরে পুষ্টিকর খাদ্য খেলে কিন্তু কোনো রকমের কাজ করলে না, তাহলে সেই স্বাস্থ্যটা কোনো কার্যকরী হবে না। তাহলে পুষ্টিকর খাদ্য সুস্বাস্থ্যের জন্য একটা ভালো জিনিস বটেই, কিন্তু তুমি যদি এর এর পেছনে সুস্বাস্থ্যের জন্য রোগমুক্ত শরীর, পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম, তারপরে চিন্তা মুক্ত, দুশ্চিন্তা মুক্ত, হ্যাঁ, ইত্যাদি দরকার, তবেই সুস্বাস্থ্য হয়। আবহাওয়া বা পরিবেশ, হুম, এই ইত্যাদি হচ্ছে সুস্বাস্থ্যের কারণ। কিন্তু এখানে শুধুমাত্র পুষ্টিকর খাদ্যকেই সুস্বাস্থ্যের একমাত্র কারণ বলা হয়েছে। কাজে যুক্তিটিতে দোষ হয়েছে, এবং কি দোষ? একটি আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা দোষ। আবশ্যিক শর্ত এটা, তাহলে একটি আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, বেশ। দেখো, টিক্কা স্বকাজের একটিকে কারণ বলে মনে করা মন্দ উপমাজনিত দোষ। এই দুটোর মধ্যে কিন্তু তোমাদের টিক্কা একটা একদম গ্যারেন্টি আসবে, 4টে আসবেই, 4টে করে রাখবে, 4টের মধ্যে 2টো গ্যারেন্টি। হ্যাঁ, এই দুটোর মধ্যে 2টোই চলে আসতে পারে। হ্যাঁ, এইরকমই ব্যাপার। বেশ, পরের সেটটা নিয়ে আলোচনা করছি, দেখো পরের দিন, দেখে নেবে পরের ভিডিওতে। ঠিক আছে, কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। হ্যাঁ, এই যে পরের সেটটা আর একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। বেশ, ঠিক আছে, ভালো থাকো।